তুমি সেই সময়ের অভিনেতা যখন আর কি টিভি মানুষ দেখছে, শহর থেকে গ্রাম পৌঁছে গেছে টিভি, এবং তোমরা একদম খুব জনপ্রিয় এক একটা চরিত্র হয়ে উঠছো প্রতিটি ড্রয়িং রুমের। সেই সময়টা তুমি এনজয় করছো। অ্যাবসলিউটলি। আর এই 2026 যেখানে সোশ্যাল মিডিয়ার এত দাপাদাপি, মানুষের কাছে স্ক্রিন টাইম আছে কিন্তু বোকাবাক্সের স্ক্রিন টাইমটা অনেক কমে গেছে, মানুষের পেশেন্স কমে গেছে, পেশেন্সও কমে গেছে। আর এরই মধ্যে অনেক তর্ক বিতর্ক চলছে কিভাবে বাঁচবে এই সো কল্ড ইন্ডাস্ট্রিটা, কি কি মিসিং পাচ্ছ এবং কি কি ইমপ্রুভ করলে আবার সেই জায়গায় অ্যাটলিস্ট এতগুলো পরিবার যেখানে জড়িত তারা আবার স্বচ্ছন্দে মাথা তুলে কাজ করতে পারবে। আমার মনে হচ্ছে কোথাও গিয়ে আজ ঘুম আসে না, সারা রাত কাটে না, মন আজ ফিরে ফিরে হারায়, কেটেছে বহুদিন স্মৃতিরাজ মলিন, মন খারাপ তোমার রুবিরায়, মনে পড়ে রুবিরায় তোমাকে কবিতায়, খুঁজেছি একদিন একদিন শুধু শুধু তোমায়, আজ দ্বীপ জলে যেন সে নেবে না, শোনো আমি আজও আছি থাকবো অপেক্ষায় রুবিরায়। প্রথম যখন আমি ওই ইটিভির যে প্রজেক্টের কথা বলছি সেটার জন্য যখন সিলেক্টেড হই, তখন না আমি একটু এক্সাইটমেন্টেই সকলকে বলে বেরিয়েছিলাম যে এরকম একটা হয়েছে, কিন্তু যেটা বুঝলাম যে কোনো কিছু হওয়ার আগে অত বলতে নেই, তাহলে সেই কাজটা কিন্তু আলটিমেটলি হয় না। প্রজেক্ট হেল মেরি, আচ্ছা, প্রজেক্ট হেল মেরি ফ্যান্টাস্টিক সিনেমা। মানে লোকে বলে, শুনেছি যে হলিউডে ইঁদুর বাদুর নিয়ে ছবি হয়, কিন্তু আমার মনে হয় যে মানে ওরা টেকনোলজিক্যালিও ছবি বানায়, ইমোশন দিয়েও ছবি বানায়, সেটা এই সিনেমা দেখে কিন্তু বোঝা যায়। হাসতে হাসতে আমরা শুরু করে ফেললাম ইন্দ্রনীল মল্লিককে নিয়ে পডকাস্ট মুখোমুখি। মানুষটার সঙ্গে অনেক দিনের পরিচয়, তাই অনেকগুলো প্রশ্ন মালা নিয়ে বসেছি, জানি না সময়টা পাবো কিনা অতটা। তবে এই পডকাস্ট মুখোমুখিটা আপনাদের যে পছন্দ হচ্ছে সেটা আমরা বুঝতে পেরেছি সেই ববি চক্রবর্তীর ইন্টারভিউগুলো, যেগুলো আপনারা দেখেছেন এবং প্রায় বহু লক্ষ লক্ষ মানুষ কমেন্টও করেছেন, সে থেকেই আমরা একটু জোর পেলাম যে আমরাও এবার পডকাস্টটা সিরিয়াসলি করব। আর সিরিয়াসলি করার জন্য সিরিয়াস মানুষদেরকে দরকার, তাই সিরিয়াস মানুষ বলতে এই মানুষটাকে খুঁজে পেলাম জন্য আজকে ইন্দ্রনীল মল্লিককে হাজির করেছি। বেঙ্গল স্কুপের স্টুডিও থেকে আমরা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যাচ্ছি। ইন্দ্রনীল, কেমন আছো তুমি? প্রথমেই বলে রাখি আমি খুব সিরিয়াস নই, আমি খুব ফান লাভিং। এই হাসিটাই বলে দেয় এই মানুষটা কতটা ফান লাভিং, এবং চরিত্রটাও খুব বর্ণময়। আপাতত ভালোই আছি, চলছে যেদিকে প্রকৃতি নিয়ে যাচ্ছে, চেষ্টা করছি নতুন নতুন জিনিসপত্র এক্সপ্লোর করার, কারণ জীবনের 42টা বছর কেটে গেছে। আর আইডিয়ালি আমি বলবো যে কিন্তু মনে হয় না, ছেলে বলে বললো, মেয়েরা হলে কিন্তু বলতোই না অঙ্কটা। এই অভিনয় জগতে আসলে কিভাবে? আমার সবকিছুই বলবো, যা যা জীবনে এক্সপ্লোর করেছি সমস্ত কিছুই হঠাৎ করে শুরু হয়েছে। আমি একদম ছোট, যখন মানে ছোট বলতে ঠিক ছোট নয়, মানে যখন একটা ক্যারিয়ার সিলেক্ট করার সময় এসেছিল, তখন আমার মনে আছে আমার এমবিএ করার খুব শখ ছিল, কারণ মাথায় একটা ট্যাবু থাকে মানুষের যে এই এমবিএ করলে একটা চাকরি পাবো, একটা সুন্দর প্রোফাইল তৈরি হবে, একটা অনেক টাকা রোজগার করতে পারবো। সো সেই সময় ওটা মাথায় ছিল। কোথাও গিয়ে বলে না যে কিছু কিছু ডিসিশন আমার মনে হচ্ছে বাবা মার উপরে ভরসা করলেও খারাপ হয় না। এমনি কি খুব স্টুডিয়াস ছিলে তুমি? না, আমি খুব একদমই স্টুডিয়াস ছিলাম না, আমি একদম মিডিওকার ছাত্র আমার। তবে হ্যাঁ, একটা জিনিস ঠিক, অঙ্ক আর অ্যাকাউন্টস, এই দুটো ছিল আমার ফেভারিট সাবজেক্ট, এবং এটাতে আমি বেশ নম্বরও পেতাম। তোমার কি ব্রন এন্ড ব্রট আপ কলকাতাতেই? একদম কলকাতাতেই। তো রিটার্নিং যে হঠাৎ করে কি করে এলাম, এবার বাবা বললো যে তুই একটা কাজ কর, ঠিক আছে তুই এমবিএ করবি, কিন্তু তুই একটা কাজ কর, প্রথমে একটা অ্যানিমেশন কোর্স হচ্ছে, তুই এই অ্যানিমেশন কোর্সটা
এবার করে দেখ, তারপরে যদি পছন্দ না হয় তখন তুই যা বলবি সেটাই হবে। তখন অ্যানিমেশন চলে এসছে, তখন অ্যানিমেশন 2D চলে এসছে। 2D 3D ও চলে এসছে। ও, আমি আচ্ছা। অ্যাকচুয়ালি 3D অ্যানিমেশনের কোর্স করতে মানে এটা মানে জাস্ট দেখতে গেছিলাম, একটা ওয়ার্কশপ দেখতে গেছিলাম। তো এবার ছোটবেলা থেকেই কার্টুন আমার খুবই পছন্দ, তো সেই ক্ষেত্রে ছবিও আঁকতাম। তো সেই ক্ষেত্রে ওই ওয়ার্কশপে গিয়ে পুরো বিষয়টাই ইকুয়েশনটাই পাল্টে গেল। তারপরে আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে যে একটা যে কোনো জিনিস সেটা যদি জোর করে সারা জীবন আমি একটা কাজ করব, সেটা যদি জোর করে করতে হয় সেটা কিন্তু একটা বিশাল শাস্তির মানে জীবনটাই তখন শাস্তি হয়ে দাঁড়ায়। যে আমি আমি জব স্যাটিসফ্যাকশনের কথা হ্যাঁ, বলছি। একটা মেকানিক্যাল জব। এবারে না, আমি এটাও বলছি না যে ক্রিয়েটিভ সেক্টর মানেই মেকানিক্যাল নয়, তা নয়। কিন্তু ক্রিয়েটিভ সেক্টরেও আমি দেখেছি যে অনেক সময় আমরা একটু মেকানিক্যাল হয়ে যাই। মানে আমাদের ইন্ডাস্ট্রিকে অনেক সময় সিন ফ্যাক্টরি বলা হয়, তো সেই ক্ষেত্রে হয়ে যায়। বাট ওই যে অ্যানিমেশনের কোর্সটা করলাম, আমার মনে হলো যে ওয়াও, দিস ইজ দ্য বেস্ট ওয়ে অফ লিডিং ইয়োর লাইফ, যেখানে আমি রোজগারও করতে পারবো, আমি আমার পছন্দের জিনিসটাও করতে পারবো। এবং আমার ধারণা যে প্রত্যেকটা বাবা মার এরকম ধরনের ডিসিশনই নেওয়া উচিত, আগে ইভ্যালুয়েট করা উচিত যে আমার ছেলে মেয়ে পার্টিকুলারলি কি বিষয়ে তার ন্যাক আছে। কারণ আমি যদি এমন একটা ফিল্ডে ঢুকি যেখানে আমার ন্যাক নেই, কিন্তু শুধুমাত্র সেখানে টাকা আছে বা একটা ফিউচার আছে, সেই সুবাদে যদি একটা ডিসিশন নেওয়া হয়, তখন কিন্তু ওই ছেলেমেয়ের জন্য সারা জীবনটা খুব কষ্টকর হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে সেই দিক দিয়ে মানে দে টুক দ্য কারেক্ট ডিসিশন। মা তো ছোটবেলা থেকে অনেক কিছু আমায় শেখাতে চেষ্টা করেছে, এবং সেটা কোথাও গিয়ে আমি তখন হয়তো রিয়েলাইজ করিনি যে ক্রিয়েটিভ সত্তাটা আমার মধ্যে আছে, সেটা তখন আমি বুঝতে পারিনি সেই বয়সে। সবকিছুই আমি একটু লেটে বুঝেছি অ্যাকচুয়ালি জীবনে। তারপরে ওটা নিয়ে কন্টিনিউ করলাম, ওটা কন্টিনিউ করতে করতে তারপরে শুরু হলো আমার গান। ঠিক আছে, প্রচুর বলতে মানে 3-4টি মিউজিক্যাল গ্রুপের সাথে গান বাজনা শুরু করলাম, পারফর্ম করতাম। সেটাও তো হঠাৎ করে শুরু হয়েছে, মানে কলেজ লাইফে, সারা স্কুল লাইফে আমি জানতাম না আমি স্টেজে উঠে গান গাইতে পারবো। ঠিক আছে, আমি শুধু দেখতাম সবাই গান গাইছে আর দেখতাম যে বাহ, মানে আউটস্ট্যান্ডিং জব, মানে এটা তো আমি করতে পারবো না। ঠিক আছে, তারপরে হঠাৎ করে আমার প্রথম ভেতরে একটা স্টারডাম কাজ করতো। স্টারডাম কিনা জানি না, কিন্তু বিষয়টা হচ্ছে একটা ক্রিয়েটিভ সত্তা সবসময় কাজ করতো, সেটা আমি রিয়েলাইজ করতে পারিনি। তো ক্রিয়েটিভ যা জিনিস আছে সমস্ত কিছুই কিন্তু আমার মা বাবা সবসময়, মা আরো বেশি করে যে চেষ্টা করেছে সেটা যাতে, কারণ বুঝতে পেরেছে যে কোথাও একটা ক্রিয়েটিভ সত্তা আছে, সেটাকে এনহ্যান্স করাটা খুব মানে এক্সপ্লোর করে গেছো তুমি সবকটা জিনিস, প্রয়োজন সবার ক্ষেত্রেই অ্যাবসলিউটলি। কারণ মা নিজেও খুব ক্রিয়েটিভ মানুষ, সেই জেনেটিক্সটাই বোধহয় আমার মধ্যে এসেছে। আবার বাবা আমাকে টেবিল টেনিসও ডেফিনেটলি শিখিয়েছে, সেটাও আমি খুব অ্যাকচুয়ালি ভালো এগোচ্ছিলাম। কিন্তু তারপরে মনে হলো যে ক্রিয়েটিভ দিকটা একটু, কারণ বাবা অল বেঙ্গল চ্যাম্পিয়ন টেবিল টেনিসে, তো সবসময় চেয়েছিল যে টেবিল, এবং সেটাও সেই জেনেটিক্সটাও আমার মধ্যে কিন্তু ছিল। কারণ একটা সময় আমি নিজে খেলতে খেলতে বুঝতে পারতাম অন্যরা বাবা সার্ভিস করতেন না বিজনেস ছিল? না, বাবা সার্ভিস মানে স্টেট ব্যাংকে কাজ করতেন। ঠিক আছে, তো এবার যাই হোক, তো ওই স্টেজে গাইতে পারি এইটা আমি জানতে পারলাম কলেজের সেকেন্ড ইয়ার থেকে। ঠিক আছে, মানে কোন কলেজ গো তোমার? আমার কলেজ হচ্ছে নর্থ সিটি, আমার স্ট্রিট সিটি। আচ্ছা, হ্যাঁ, তো এবার মানে সেখানে তো আমি বলবো যে কালচারালি খুব রিচ, এবং সবসময় একটা কোনো প্রোগ্রাম লেগে থাকতো এবং অ্যাটেন্ডেন্স অত মেনটেন করতে হতো না। তো সেই ক্ষেত্রে আমি তো ইনফ্যাক্ট কলেজ শেষ হওয়ার পরেও 3-4 বছর প্রায় প্রত্যেকটা কলেজ ফেস্টে পার্টিসিপেট করে গেছি, এটা বলে যে আমি এখনো কলেজ পড়ি। ঠিক আছে, হ্যাঁ, কলেজে রিয়েলাইজ করলাম যে মানে প্রথম গান গাইতে উঠেছিলাম খুব ভয়। ঠিক আছে, একদম মানে চোখ বন্ধ করে, যেন মনে হচ্ছে যে সামনে কেউ নেই। এবার সেইটা গাওয়ার পরে আমি ইনফ্যাক্ট দেখছিলাম যে খুব সাইলেন্ট সব। আমি ভাবছি যে কি হচ্ছে, মানে গান গাইছি, ঠিক গাইছি, ভুল গাইছি, কি শোনাচ্ছে। তারপরে হ্যাঁ, আজ ঘুম আসে না, সারা রাত কাটে না, মন আজ ফিরে ফিরে হারায়, কেটেছে বহুদিন স্মৃতিরাজ মলিন, মন খারাপ তোমার রুবিরায়, মনে পড়ে রুবিরায়, তোমাকে কবিতায় খুঁজেছি একদিন শুধু তোমায়, আজ দ্বীপ জলে যেন সে নিবে না, শোনো আমি আছি থাকবো অপেক্ষায় রুবিরায়।
কি এটা বলছো গেয়েছিলাম মানে এটা এবং তো মানে কলেজে ফেস্ট তারপরে তো হই হই ব্যাপার হয়ে হ্যাঁ গেছে। এবার তারপরে দেখলাম যে গানটা শেষ হওয়ার পরে প্রচন্ড রকম হই হই হচ্ছে এবং ওই কম্পিটিশনে অন্যের কলেজে গিয়ে আমি By the ফার্স্ট way, তুমি কি হয়েছিলাম। রূপঙ্করেরই ফ্যান? না সেরম ভাবে মানে আমি বলবো যে স্পেসিফিক্যালি কারোর ফ্যান নই, তবে এটা আমি দেখেছি যে কোনো ক্ষেত্রেই মানে যে ভালো কাজ করবে আমি তারই ফ্যান। এবার তারপরে সেখান থেকে শুরু হলো আমার মিউজিক্যাল জার্নি। আমার তখন না একটা সত্যি কথা মনে হয়েছিল যে আম, আমার গান শোনানোর জন্য তাহলে আমার নিজের মুখটা চিহ্নিত করতে হবে। আমার যদি মুখ লোকে চেনে তাহলে আমার গানও শুনবে, ঠিক আছে? তো এবার সেটা মাথায় রেখে মানে পরিচয় তৈরি করতে হবে। একদম একদম এবার সেটা এবং সেইটা ভাবার সাথে সাথেই আমি দেখেছিলাম একটা অফার এসেছিল ইতিমধ্যে। সেই সময় আমার একটা গ্রাফিক ডিজাইনিং কোম্পানিও ছিল নিজস্ব, আচ্ছা, ঠিক আছে? সো গ্রাফিক ডিজাইনিং কোম্পানি তখন ছিল, তো কোর্সটাও কমপ্লিট হয়ে কোর্স গেছে। কমপ্লিট হয়ে গেছে, আমি অন্য জায়গায় চাকরিও করে ফেলেছি সেটার। বাহ, আমি কল সেন্টারেও চাকরি করে ফেলেছি হুম। ডিউরিং ডুইং দ্য কোর্স, কারণ হুম। আমার কি বলে পকেট মানির জন্য ওটা দরকার ছিল। তো এবার হঠাৎ করে একটা অফার আসে, তারপরে সেই সময় আমার সেই পার্টিকুলার প্রজেক্টটা করা হয়নি। তারপরে আবার কয়েকটা আসে, অফার আসে, আমার মনে আছে অপুর সংসার না অপুর কথা, ইটিভিতে একটা সিরিয়াল হতো, ঠিক আচ্ছা। আছে? তো সেখানে আই গট সিলেক্টেড অ্যাজ মানে দ্য তুমি লিড। সিরিয়াল দিয়েই তোমার জার্নিটা শুরু হ্যাঁ হলো? হ্যাঁ 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 এবার তারও আগে একটা ভিলেনের পার্ট করেছিলাম। কিসে গো? এইটা হচ্ছে সোনি আটের, মনে আছে? সোনি আটের ভূতের গল্প হতো রোববার আচ্ছা, রোববার। আচ্ছা। তো সেখানে আমি একটা ভিলেনের একটা রেপিস্টের পার্ট করেছিলাম, ঠিক আছে? তো সব বন্ধুদের বলেছিলাম যে আমি এটা করেছি, দেখবি, ঠিক অন আছে? স্ক্রিন আমাকে কেমন এবার লাগছে তারপরে নাকি? ফিডব্যাক সবাই দিয়েছিল যে ভাই বাবা মাকে নিয়ে বসেছিলাম, প্রথম সিনই তো রেপ সিন আর কি, তো এটা কি করলি? তা আমি বলছি, না কি করবো আর, মানে ওটাই প্রথম রেখেছে। তো যাই হোক, আমার মনে আছে তখন আমাকে শুটিং এ ডায়লগ বলতে বলা হয়েছিল, আমি পারিনি, আমার ডায়লগটা অন্য কাউকে দিয়ে দেওয়া হয়েছিল। আচ্ছা, তো যাই হোক, সেইটা একটা। তারপরে আমার ওই সিরিয়ালের জন্য লিডের জন্য আমি আই গট সিলেক্টেড। তারপরে সেখানেও একটু অসুবিধা হয়ে গেছিল বলে আলটিমেটলি ওই সিরিয়ালটা আমার করা হয়নি। তবে বলে না যে যা হয় ভালোর জন্য হয়। তারপরেই অ্যাকচুয়ালি আমার ভাষা বলে যে সিরিয়ালটা স্টার জলসায় হতো সেখান থেকে অফার আসে, কিন্তু সেটা এসেছিল সাইড ক্যারেক্টারের জন্য প্রথমে। আচ্ছা। তো তারপরে দুদিন আমি শুটিং করি এবং আরেকটা জিনিস আই গট টু লার্ন, যে প্রথম যখন আমি ওই ইটিভির যে প্রজেক্টের কথা বলছি সেটার জন্য যখন সিলেক্টেড হই, তখন না আমি একটু এক্সাইটমেন্টেই সকলকে বলে বেরিয়েছিলাম যে এরকম একটা হয়েছে। কিন্তু যেটা বুঝলাম যে কোনো কিছু হওয়ার আগে অত বলতে নেই, তাহলে সেই কাজটা কিন্তু আলটিমেটলি হয় না, ঠিক আছে? তো এই ক্ষেত্রেও মানে এই দ্বিতীয় এই যে ভাষার যে সাইড ক্যারেক্টারের কথা বলছি, তখন আই টুক মানে টুক এন ওথ যে আমি এখন কাউকে বলবো না। মা বাবাকেও বলে গেছি যে আমি একটা গানের রেকর্ডিং এর জন্য যাচ্ছি, ঠিক আছে? তো তারপরে ওখানে শুটিং করেছি, শুটিং করে ফিরে এসে একদম মানে মনে হয়েছিল যে এবার একদম টিভিতে দেখাবো ডাইরেক্ট, আর বলবো না যে শুটিং করতে গেছি, ঠিক আছে? তো টিভিতে দেখেছে। তারপরে ওই পাস্ট ব্যাড এক্সপিরিয়েন্সটার জন্য আমাকে বলেছিল বাবা যে না দরকার নেই, তুই এই কর, তুই কোম্পানি করে দিয়েছি, তুই ওই কোম্পানির কাজটাই কর আর কি, গ্রাফিক ডিজাইনিং। হ্যাঁ ঠিক আছে, ফাইন। তারপরে হঠাৎ করে ফোন আসে যে মানে আমার ওই লিড ক্যারেক্টারের জন্য ফোন আসে, ঠিক আছে, ভাষার। তো তখন আমি ইনিশিয়ালি বলেছিলাম যে না আমার তো হবে না, মানে সত্যি বলছি তখন লিড হওয়ার মহিমাটা বুঝতাম না, ঠিক আছে? মানে এইটা যে কত বড় একটা অফার হতে পারে। তো আমি বলেছিলাম যে না আমার তো হবে না, আমার তো নিজস্ব কোম্পানি আছে, আমার কাজকর্ম আছে, সেটা ছেড়ে তো আমি আসতে পারবো না। আর এটা তো আপনাদের দেখুন ব্রেড অ্যান্ড বাটার, মানে তখনও আমি খুবই স্পষ্ট বক্তা আর কি, যে এটা তো আপনাদের ব্রেড অ্যান্ড বাটার, এটা আমি আমার জন্য নষ্ট হতে দিতে পারি না, তো আমাকে আপনারা ছেড়ে দিন। আমি চলে এসেছিলাম, হ্যাঁ চলে এসেছিলাম। কিন্তু আমার মনে একটু হয়েছিল, আমার মনে হয়েছিল যে ঠিক আছে এখন ছেড়ে চলে আসলাম, একটু একটা প্রপার জায়গায় পৌঁছে 5 বছর কি 2 বছর পরে আবার জিনিসটা স্টার্ট করবো। যাই হোক চলে এসেছি। তারপরে আবার ওখান থেকে ফোন আসে, বলে যে ঠিক আছে তুই প্রথম কয়েকটা দিন একটু অ্যাডজাস্ট কর ইয়েটা, তারপরে একটু
প্রজেক্ট একটু পুরনো হয়ে গেলে তখন উই উইল ম্যানেজ দ্য ডেটস, ঠিক আছে, মানে সময়টা ম্যানেজ করে নেবো। আচ্ছা ঠিক আছে চলো শুরু করি, নিয়ে তারপরে লিডেই ঢুকলাম। লিডেই ঢুকে কিন্তু এবার লিডে ঢুকে একটা আমার মানে যেটা ভ্রম ছিল আর কি, সেটা ভেঙে গেল। হচ্ছে এটা কিন্তু কোনো সস্তা আর্ট নয়। দিস ইজ নট আ ভেরি ইজি জব টু ডু। মানে ডায়লগ বলা, তার সাথে লাইট নেওয়া, তার সাথে কো আর্টিস্টকে জায়গা দেওয়া, তার সাথে মুড ক্রিয়েট করা, এই সব কিছু। তারপরে মানে থ্যাঙ্কফুলি আমি বলবো যে ওখানে আমার যারা কো আর্টিস্ট ছিলেন বা যে টিম আমি পেয়েছি, তারা খুব হেল্প করেছে আমাকে। আচ্ছা, অনেকজন ছিলেন যারা ক্রিটিসাইজও করেছে, কিন্তু সেই ক্রিটিসিজম যেটা পেয়েছি সেখান থেকেও আমার মনে হচ্ছে যে একটা আমার মধ্যে মানে আই ডিডন্ট গেট ডিমোরালাইজড। আমার মনে হয়েছে যে শেখার জায়গা পেয়েছি, যে ঠিক আছে লোকে তো খারাপ বলছে, এবার যারা ভালো বলছে, মানে যারা আমাকে পথ দেখাচ্ছে, আমি একটু সেই পথে চলে দেখি ওয়েদার আই ক্যান ডু দ্য জব অর নট। ঠিক আছে, কারণ এইটা নয় যে আমি সিলেক্টেড হয়ে গেছি মানেই আই ক্যান ডু দ্য জব। এরকম হতেই পারে যে আমি আমার একটা হয়তো মিসকনসেপশন আছে যে আমি এই কাজটা পারি, কিন্তু অ্যাকচুয়ালি হয়তো পারি না। তো তারপরে আস্তে আস্তে তাদের কথা শুনে, যেহেতু গানটা আমার, আমি বলবো যে সিস্টেমের মধ্যে ছিল, আমি না মুড ক্রিয়েট করতাম গান শুনে। ঠিক আছে, তো তখন আমার চোখ দিয়ে কিন্তু সিনে জল বেরোতো না, কিন্তু ওই গান শুনে মুড ক্রিয়েট করে আমি কিন্তু মনে আছে আমার প্রথম চোখ দিয়ে জল বার করেছিলাম। তুমি খুব হ্যাঁ, সবসময় এটা আমি পরে বুঝলাম যে ওই মাথার পেছনে ওই বিজিএমটা চলতে হবে, তাহলে কিন্তু মুড ক্রিয়েট হবে। ঠিক আছে, আমার একটা প্রশ্ন আছে, এই যে তোমরা সিরিয়াল জগতে যারা অভিনয় করো, তাদের তো লম্বা লম্বা সব ডায়লগ বলতে হয়, যেটা মানে আর 5টা মানুষের কাছে কিন্তু খুব মানে কষ্টকর ব্যাপার। মনে রাখো কি করে? আমি বলবো যে যে কোনো বড় ডায়লগে এক তো হচ্ছে যে মানে আমি সেই সময় সেই চরিত্রটা অনুযায়ী কথা বলি। ঠিক আছে, সেই চরিত্রটা হয়ে যাওয়াটা কিন্তু মোদ্দা কথা, মানে চরিত্রের মধ্যে ঢুকে যাওয়াটা, ওই চরিত্রটা হতে হবে। মানে সৃজন ওটা কিন্তু ইন্দ্রনীল নয়। ঠিক আছে, মানে ইউ নিড টু বিহেভ। মানে এটা একজন খুব নামকরা ডিরেক্টর আমাকে জনদা বলেছিল, জন হালদার, যে তোর একটা ভালো দিক হচ্ছে যে তুই কিন্তু বিহেভ করিস চরিত্রটার মতো। আমার কোথাও গিয়ে মনে হয় ক্রিয়েটিভ পার্সনের এই ফ্রিডমটা দরকার আজকের দিনে, যেটা আমি বলবো অনেক ক্ষেত্রেই খুব মিসিং। প্রত্যেকটা মানে বলছো অভাব রয়েছে, অভাব ডেফিনেটলি রয়েছে। ক্রিয়েটিভ মানুষকে যদি ফ্রিডম না দেওয়া হয়, ঠিক আছে, তাহলে কিন্তু ওই বেস্টটা বেরোবে না। মনিটরে দেখলাম আমার টেকটা, দেখুন এটা বেস্ট হলো, এর থেকে একটা ভালো কিছু হতে পারে, কিন্তু সময়ের অভাবে আবার সেটা, ঠিক আছে, সেটা কিন্তু করা সম্ভব হয় না। অনেক সময় মনিটরে আমার টেকটাও দেখা সম্ভব হয় না, যে আমি কি দিলাম। একদম গিয়ে আমাকে যদি দেখতে হয় টেলিকাস্টে দেখতে হবে। ঠিক আছে, কথা যে তোমাদেরকে খুব প্রফেশনাল হয়ে যেতে হয়েছে, ডেফিনেটলি। মানে এই প্রফেশনালিজমটা কিন্তু আনতে বাধ্য হয়েছে সময় কমানোর জন্য। হ্যাঁ, ইনফ্যাক্ট আমি বলবো যে একটু প্রফেশনালিজম থেকে বেরোতেও হয়েছে। মানে এই যে মনিটরে নিজের টেকটা দেখা, এটা কিন্তু প্রফেশনালিজমের মধ্যেই পড়ে আমার মনে হয়। কারণ আমি নিজে কি করছি আমি যদি নিজে না দেখি, আমি না ইমপ্রুভ করব, না মানে বুঝতে পারবো যে পার্টিকুলার, মানে আমি একটা ভ্রমে থাকবো যে আমি বোধহয় ভালো করছি। তুমি সেই সময়ের অভিনেতা যখন আর কি টিভি মানুষ দেখছে, শহর থেকে গ্রাম অবসর পৌঁছে গেছে টিভি, এবং তোমরা একদম খুব জনপ্রিয় এক একটা চরিত্র হয়ে উঠছো প্রতিটি ড্রয়িং রুমের, সেই সময়টা তুমি এনজয় করছো। অ্যাবসলিউটলি। আর এই 2026 যেখানে সোশ্যাল মিডিয়ার এত দাপাদাপি, মানুষের কাছে স্ক্রিন টাইম আছে, কিন্তু বোকা বাক্সের স্ক্রিন টাইমটা অনেক কমে গেছে, মানুষের পেশেন্সও কমে গেছে। আর এরই মধ্যে অনেক তর্ক বিতর্ক চলছে কিভাবে বাঁচবে এই সো কল্ড ইন্ডাস্ট্রিটা, কি কি মিসিং পাচ্ছ, এবং কি কি ইমপ্রুভ করলে আবার সেই জায়গায় অ্যাটলিস্ট এতগুলো পরিবার যেখানে জড়িত তারা আবার স্বচ্ছন্দে মাথা তুলে কাজ করতে পারবে? আমার মনে হচ্ছে কোথাও গিয়ে মানে যারা ন্যায্য টাকা চাইছে তারা অনেক সময় কাজ পাচ্ছে না ডিউ টু দ্য কম্পিটিশন, বা যারা কম চার্জ করছে তারা বেশি কাজ পেয়ে যাচ্ছে, তারা কাজটা জানুক কি না জানুক। ঠিক আছে, মানে সেখানে প্রোডাকশন কোয়ালিটি হয়তো ডিগ্রেড হচ্ছে, কিন্তু চলছে, হয়ে যাবে করিয়ে নেব।
এই একটা কনসেপ্ট চলে এসেছে মানে এখন। প্রকৃত শিল্পীদের সেই মূল্যায়নটা হচ্ছে না না, বলছো? হচ্ছে না, মানে পিআর বাদ দিয়ে, ঠিক আছে, মানে সম্পর্ক বাদ দিয়ে যদি একটু ভাবা হয়, যদি একটু নিযুক্ত করা হয়, আমার মনে হয় বেটার হয়। আচ্ছা, এই জায়গাটার কি তোমার কোনো অভিযোগ রয়েছে, যেটা প্রায়শই বহু শিল্পী এবং আমাদের মতো সাধারণ দর্শকদের মুখে শুনি, বড্ড একঘেয়ে হয়ে গেছে সেই ড্রয়িং রুম, সেই একই ছকের গল্প, এগুলোকে কি ভাঙা যায় না? বা এর জন্য কি তোমরা সচেষ্ট হবে না যে নতুন কিছু মানুষকে উপহার দেওয়া? আমার যেটা মনে হয় যে ক্রিটিসাইজ করার থেকে আমার মনে হচ্ছে নিজে একটা, আমি সবাইকে বলি যে ক্রিটিসাইজ করা খুব সোজা, কিন্তু নিজে পথ দেখানোটা ইজ ভেরি ডিফিকাল্ট। কোয়ালিটি এত নেমে যাচ্ছে যে তাও কিন্তু মানুষ দেখছে, ঠিক আছে, বিকজ ফর ওয়ান রিজন, যে মানুষের কাছে কিন্তু আর কিছু দেখার নেই, সেটাই, দে হ্যাভ নো আদার অপশন। এবং যেটা হয় যে, আমি এটা কথায় আছে যে ব্রেনকে যত কম খাটাবে, ব্রেন তত ভোঁতা হতে থাকবে, ঠিক আছে। আমার ইন্টেলেকচুয়াল পাওয়ার যেটা, সেটা যত আমি কম খাটাবো, আমার ইন্টেলেক্ট কিন্তু কমতে থাকবে। তো মানুষ, দর্শক কিন্তু, প্রথম কথা তো মানুষের আজকে জীবনে এত ফ্রাস্ট্রেশন, এত প্রবলেমস, তারা খুব ইন্টেলেকচুয়াল কিছু দেখতে খুব একটা প্রেফারও করে না, কারণ তারা চায় সামথিং সিম্পল, ঠিক আছে, কারণ তারা ওটা কমপ্লেক্স, হ্যাঁ জয়ফুল, তারা কমপ্লেক্সিটির দিকে, কমপ্লিকেশনের দিকে যেতেই চায় না। দ্বিতীয়ত হচ্ছে, অনেকে যদি সেই ইন্টেলেক্ট লেভেল হয়তো ছিল, কিন্তু সেই ইন্টেলেক্ট না দেখতে দেখতে সেও কিন্তু ভোঁতা হয়ে গেছে। আজকে গিয়ে হয়তো সে বুঝতে পারবে না, একটা ইন্টেলেকচুয়াল ডায়লগ আমি দিলাম, সে হয়তো বুঝতেই পারলো না সেটা। তো আমার ধারণা যে এইটা কিন্তু আমাদের গোটা অ্যাজ অ্যান ইন্ডাস্ট্রি উই হ্যাভ টু মেক ইট আ পয়েন্ট। আজকে যদি 10টা প্রজেক্টের মধ্যে আমি দেখেছিলাম একটা সিরিয়াল এসেছিল, আমি নামটা ঠিক খেয়াল করতে পারছি না, কিন্তু সেটা কিন্তু আমি বলবো যে খুব রিচ কন্টেন্ট, কিন্তু সেটা খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে গেল, কারণ মানুষ সেটা নিতে পারলো না। সত্যি বলছি যে যারা মা কাকিমা আছে, তারাই তো সিরিয়ালের প্রধান দর্শক, তারা না কোথাও গিয়ে ওটা এনজয় করে, এবং আমাদের সোশ্যাল স্ট্রাকচার যেরকম, কোথাও গিয়ে না তাদের বোধহয় মাইন্ডসেট হয়ে গেছে যে আমরা যা পাবো সেটাই বোধহয় আমরা ডিজার্ভ করি, ঠিক আছে, মানে সেটা অন্যায় হলেও অন্যায়টাই আমরা হয়তো ডিজার্ভ করি, তাদের মাথায় সেটা ঢুকে গেছে। তো কিন্তু সেটা অ্যাবসলিউটলি নট, তাদেরও কিন্তু একটা জীবন আছে, তাদের একটা চাওয়া পাওয়া আছে, ভালো লাগা খারাপ লাগা আছে, কিন্তু সেটা আমরা কোথাও গিয়ে সকলে বোধহয় ইগনোর করে যাই, মানে এটাই এতদিন হয়ে আসছে। এই আমাদের বাংলাতে আমি তো বলবো যে একটা সাহিত্যের খনি আছে, এখনো এক্সপ্লোর করা, সেটা সাউথে নেই, কিন্তু না একদমই সাউথে নেই। তো এই বাংলার খনিটাকে এক্সপ্লোর করার যে ইচ্ছে, আমরা না ইগনোর করি, যে আমাদের কাছে তো গোটা কত কত গল্প পড়ে আছে, তো ওয়াই ডোন্ট উই এক্সপ্লোর দ্যাট? এবং সেটা কিন্তু বারবার বলছি, সবাইকে করতে হবে। তুমি কি কখনো ভেবেছো যে কখনো তুমি প্রযোজনার কাজ করবে বা নির্দেশনার কাজ করবে? এই বিষয়গুলো নিয়ে তোমার তো একটা ভাবনা আছে? না, ইচ্ছে তো ডেফিনেটলি আছে। আমি যে বললাম যে মানে কোনো কিছু অ্যাটলিস্ট পাল্টাতে চেষ্টা করতে হলে পথ দেখাতে হবে। আজকে আমি শুধু বড় বড় কথা বললাম যে এটা ভালো হতে হবে, ওটা ভালো হতে হবে, ডাজন্ট ওয়ার্ক আউট, কারণ আমাকে সেই রোলটা প্লে করতে হবে যে রোলটা প্লে করতে পারছে না, আমার মনে হচ্ছে পারছে না, হয়তো কোথাও গিয়ে ওই সিটে বসলে তখন থিংস উইল বি অল দ্য সেম। আচ্ছা, এবার আমরা ব্যক্তি ইন্দ্রনীলের কিছু পছন্দ অপছন্দের বিষয়গুলো জেনে নিই। তুমি ছবি দেখতে ভালোবাসো, না ওটিটি প্ল্যাটফর্মের সিরিজ দেখতে ভালোবাসো, না সিরিয়াল? অ্যাকচুয়ালি ছবি, হ্যাঁ, মানে ওটিটি প্ল্যাটফর্মে সিরিজ, মানে সবই ডিপেন্ড করছে, ওই যে বললাম সবই ডিপেন্ড করছে। আমার ওরকম কোনো ট্যাবু নেই যে ছবি দেখতে হবে বা সিরিজ দেখতে হবে বা সিরিয়াল দেখতে হবে, যেটা ভালো হবে সেটাই। আচ্ছা, ওটিটি মানে এই যে সিরিজগুলো আমরা দেখছি, এটাই কি আমাদের পরবর্তী ভবিষ্যৎ? বলা তো যায় ডেফিনেটলি, কারণ আমাদের যে নেক্সট জেনারেশন, তারা কিন্তু অলওয়েজ গ্লুড টু দ্য ফোন। তো সেই ক্ষেত্রে তারা আর তাদের আমি দেখেছি একটু কি বলবো, তারা কিন্তু এই যে রিচ কন্টেন্ট, সেটার প্রতি একটা কিন্তু ঝোঁক আছে। আচ্ছা, তোমার ঘুরতে ভালো লাগে না? আমি একটু ঘরকুনো। আচ্ছা, একটু ঘরকুনো, কিন্তু আমার ওয়াইফ
আবার প্রচন্ড ঘুরতে ভালোবাসে, সেই সুবাদে আমি দেখেছি যে আমার বাইরে গেলেও কিন্তু ঘুরতে খারাপ লাগে না, ভালোই লাগে। লাস্ট গেছিলাম ইউরোপে, ফ্যান্টাস্টিক। ওখানকার ভারতবর্ষের কোথায় কোথায় ঘুরেছো? ভারতবর্ষের এখনো খুব একটা বেশি জায়গা আমার ওকে নিয়ে ঘোরা হয়নি। এমনি আমি তো প্রচুর ঘুরেছি, দার্জিলিং গেছি, মানে পাহাড় প্রেমী তুমিও? না, আমি সমুদ্র সি বিচ। ঠিক আছে, কারণ সমুদ্রের বিষয়টা হচ্ছে যে আমি সমুদ্রে গিয়ে স্নান করতে পারবো, পাহাড়ে গিয়ে তো সেটা হবে না। ঠিক আছে। ছুটির দিনে বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা মারা হয়? ছুটির দিনে না, মানে বেশিরভাগটাই যায় হচ্ছে একটু কন্টেন্ট ক্রিয়েশনে যায়, আচ্ছা, একটু সিনেমা দেখায় যায়। তাহলে বাঙালি কি আড্ডা মারতে ভুলে গেল? না, আমি আড্ডা মারতে বলিনি, আমি কিন্তু আড্ডাও মারি, মানে সবটা একটু ব্যালেন্সড ওয়েতে। আমার মনে হয় যে মাঝে মাঝে মনে হয় যে বেশি আড্ডা হয়ে গেলে ওই একটা আমার রেগুলেটর থাকে আর কি, যে মাঝে মাঝে বেশি আড্ডা হয়ে গেলে মনে হয় না, একটু কাজের কাজটা বউয়ের বকা খাওয়ার ভয়ে থাকে নাকি? আবার বউয়ের ভয়, মানে 5 বছর হয়ে গেছে আর সেই ভয় নেই, সেই ভয় পেতে পেতে আমার চামড়া মোটা হয়ে গেছে। শেষ প্রশ্ন, তুমি কি এখনো হলে গিয়ে সিনেমা দেখো? হ্যাঁ, হলে গিয়ে সিনেমা দেখি, আমার তো ভালোই লাগে, পপকর্ন খেতে আরো ভালো লাগে। তাই? হ্যাঁ, আমার আর সায়ন্তনীর তো মানে ও পপকর্নের জন্যই বোধহয় যায় বেশি, সিনেমার থেকে পপকর্নটা বেশি খেতে যায়, তো খুব ভালো লাগে, খুব ভালো লাগে। আর কিছু কিছু সিনেমা আমার মনে হচ্ছে বিগ স্ক্রিনে দেখাটাই বেটার, কারণ ছোট স্ক্রিনে অনেক সময় আমরা সেই এক্সপিরিয়েন্সটা পাই না। ফর এক্সাম্পল বলি জুরাসিক পার্কের মতো একটা সিনেমা, বা অবতারের মতো একটা সিনেমা, বা ধুরন্ধরের মতো একটা সিনেমা ছোট পর্দায় ভালো লাগবে না। শেষ সিনেমাটা কি দেখলে? লাস্ট আমি দেখেছি হচ্ছে প্রজেক্ট হেল মেরি। আচ্ছা, প্রজেক্ট হেল মেরি ফ্যান্টাস্টিক সিনেমা। মানে লোকে বলে, শুনেছি যে হলিউডে ইঁদুর বাদুর নিয়ে ছবি হয়, কিন্তু আমার মনে হয় যে মানে ওরা টেকনোলজিক্যালিও ছবি বানায়, ইমোশন দিয়েও ছবি বানায়, সেটা এই সিনেমা দেখে কিন্তু বোঝা যায়। সত্যি আমি বলবো যে ওখানে কিন্তু যে মানে সিচুয়েশনস গুলো তৈরি করেছে মানুষের, যদি একটু এমপ্যাথি মনে থাকে, চোখ দিয়ে জল বেরোবে। মানে তুমি ওয়ার্ল্ড সিনেমার ভক্ত? অ্যাবসলিউটলি। সো আমার মনে হয় যে সব ধরনের সিনেমাই দেখা উচিত, এবং কোনো ট্যাবু নিয়ে দেখা উচিত নয় যে ইংলিশ মানেই ভালো, বাংলা মানেই খারাপ। দেখো, যতক্ষণ না দেখবে বুঝতে পারবে না কোনটা ভালো কোনটা খারাপ, এই হচ্ছে ব্যাপার। দারুণ একটা মজার আড্ডা হয়ে গেল, আর ইন্দ্রনীলকে আর দাঁড় করাতে পারছি না, বসাতেও পারছি না। আবার একদিন পেয়ে যাবো এই মানুষটাকে, আরো অনেক প্রশ্ন রয়ে গেল, আড্ডাটা চলতেই থাকবে। কেমন লাগলো তোমার এই আড্ডা মেরে? ফ্যান্টাস্টিক। আমি তো আড্ডা মারতে, এই যে একটু আগে প্রশ্ন করছিলে আড্ডা মারি কিনা, আমার আড্ডা দিতে খুব ভালো লাগে, ডেফিনেটলি আড্ডা দিতে ভালো লাগে। এই যে আমি বলবো যে তোমরা হচ্ছে আমার মিডিয়াম, দর্শক কিন্তু আমাকে অনেকটা চিনতে পারবে তোমাদের মাধ্যমেই, তো সেই ক্ষেত্রে আমার এই ধরনের আড্ডা তো খুবই ভালো লাগে। আজকের মতো রাখি এখানেই, ভালো থাকবেন, সঙ্গে রাখবেন টলিস্কোপ, বেঙ্গল স্কুপ তো অবশ্যই দেখবেন। এক্স্যাক্টলি, অল দ্য বেস্ট টু টলিস্কোপ এন্ড বেঙ্গল স্কুপ। ধন্যবাদ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।